বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। সরকারি চাকরিতে ওবিসিদের জন্য 17% সংরক্ষণ চালু করেছিল রাজ্য সরকার, যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় এবং ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছিল ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা যায় না। গত বছর হাইকোর্টে রায়ে জানানো হয়েছিল ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি হয়নি। নির্দিষ্ট সমীক্ষা না করে নির্দিষ্ট তথ্য ছাড়াই কারা ওবিসি তা ঘোষণা করা হয়েছে। 2010 সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছিল তা 1993 সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী বলেও উল্লেখ করেছিল আদালত। আর এই ওবিসি মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যে জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। 140টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি ছিল, সেই বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্তা ও তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই মামলার শুনানিতে বিচারপতি মান্তা রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেছেন, কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন, এইটা কেন? অর্থাৎ 1993 সালে আইনটাকে সংশোধন করা হয়েছিল 2012 সালে। বিভিন্ন বিষয়ে রাজ্যের 4-5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে এই বিজ্ঞপ্তি ওপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো, তার ফলে যে এই যে ওবিসি নিয়ে অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু এটা প্রভাব পড়তে চলেছে। প্রথমত হচ্ছে যে রাজ্যের সরকারি কলেজগুলোর থেকে আজ থেকে পোর্টাল খুলে যাওয়ার কথা, সেখানে ওবিসি কারা কোন সম্প্রদায় সেটা নিয়ে যেরকম একটা প্রশ্নের মুখে পড়বে ছাত্রছাত্রীরা। অন্যদিকে নতুনভাবে যে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হচ্ছে, সেখানেও কিন্তু একটা ধাঁধা রয়ে গেছে এই পুরো ওবিসির এই নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করার ফলে ফলে রিক্রুটমেন্ট পদ্ধতিতে পশ্চিমবঙ্গ সরকারে যে কোনো রিক্রুটমেন্ট পদ্ধতিতে কিন্তু ওবিসিরা একটা মহা সমস্যার সম্মুখীন হবেন। যে কোনো ক্ষেত্রে দেখা যাবে যে চাকরিতে ক্ষেত্রে এই ওবিসি নিয়ে মামলা হবে, আর চাকরি কিন্তু কারো পাওয়া সত্যি একটা অসুবিধে হবে। সেটা যেমন তেমনি কেন্দ্রীয় সরকারের কোনো পদে যদি নিয়োগ হয়, সেক্ষেত্রেও কিন্তু এই যে সংরক্ষণ থাকে ওবিসি নিয়োগ, সেখানেও কিন্তু একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমরা এই বিষয়টাই জানবো। আমার সঙ্গে রয়েছেন আহ বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, আমরা তো জানলাম যে টোটাল যে এই মামলাটা ইতিমধ্যেই সকলে জেনে গেছেন, স্থগিতাদেশ হয়েছে, অন্তর্বর্তী স্থগিতাদেশ। একটা হচ্ছে 1993 সালের আইন, সেটা 2012 সালে সংশোধিত করা হয়েছিল। একদিকে সেই সংশোধনের ভিত্তিতে কিছু, পরে আবার 1993 সালের আহ এটাকে ধরে কিছু, অর্থাৎ এই দুটোর মধ্যে তার মধ্যে সুপ্রিম কোর্টে এটা নিয়ে একটা মামলা ঝুলে রয়েছে। তো এই পুরো জিনিসটা একটা ভজঘট হয়ে গেল, কিভাবে বিষয়টাকে দেখছে না? দেখুন, ব্যাপার হচ্ছে বিপ্লববাবু, গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস মান্থা, রাজাশেখর মান্থা, তাদের ডিভিশন বেঞ্চ এই একটি মামলার ক্ষেত্রে একটা স্টে করে দেয়, যেটা রাজ্য সরকারের একটা নোটিফিকেশন ইস্যু করেছিল ইন রেসপেক্ট অফ দি ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এবং সেই স্টেটা আপ টু 31শে জুলাই অব্দি দিয়েছে, এবং ইন দ্য মিন টাইম মামলার আবার শুনানি হবে। এখন এখানে ব্যাপার হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে টোটাল 140 জন ওবিসি ক্যাটাগরি একটা নোটিফিকেশন ইস্যু হয়েছিল। এখন এক্ষেত্রে এই নোটিফিকেশনটা যখন ইস্যু হয়, এই প্রথমে এর একটা প্রথমে 1993-তে একটা আইন ছিল, সেই আইন অনুযায়ী একটা
ক্লাসিফিকেশন করা হতো। তারপরে 2012 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়, এবং সেই অ্যামেন্ডমেন্টের পর কিছু নোটিফিকেশনও ইস্যু হয়। সেই নোটিফিকেশন গুলোকে নিয়ে করার পরে তারপরে অল অন আ সাডেন এই আবার নতুন করে একটা নোটিফিকেশন জারি করে রাজ্য 140 ওবিসি জনজাতি যারা আছে তাদেরকে নিয়ে। এবং এইটা কোর্ট যখন কালকে শুনানি চলে, সেই শুনানির সময় কোর্ট প্রশ্ন করেন রাজ্যের সরকারি আমাদের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে, যে একটা 93 সালের আইন ছিল, তার পরবর্তীকালে 2012 সালে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়। সেই অ্যামেন্ডমেন্টটা যখন অনেকটা দূর এগিয়েছি, সেইটাকে নিয়ে পার্সু না করে হঠাৎ করে আবার নতুন করে একটা বলে এই নোটিফিকেশন যেটা করা হয়েছে, সেটা কি কারণ? সেটা রাজ্য সরকার কেন 2012টা যেটা করেছিল সেটাকে আর প্রসিড করলো না, সেটার ক্ষেত্রে রাজ্য বক্তব্য খুব বেশি সুনিশ্চিত কোনো বক্তব্য রাজ্যের তরফে কোর্টে দেওয়া হয়। এবার এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট একটা জব রিজার্ভেশন করেছিল 17% অফ দি অন দ্য বেসিস অফ রিলিজিয়ান বেসিস। সেটাও কোর্ট যখন যেহেতু আটকে দেয়, সেটা কোর্ট স্টে করে দেয়, এবং সেইটার বেসিসে যার ফলে তারপরে একটা টার্ময়েল হয়। এই টার্ময়েলের পর 2010 সালে কিছু ওবিসি যারা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলাতেও কলকাতা হাইকোর্টের জাস্টিস তপব্রত চক্রবর্তী প্রিসাইডিং জজ ছিল, সঙ্গে ডিভিশন বেঞ্চ অন্য একজন জজ ছিলেন। তারা এই 2010 সাল থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট যাদেরকে দেওয়া হয়েছে, সমস্ত সার্টিফিকেটকে ক্যান্সেল করে দেয়, যে এগুলো প্রপার দেওয়া হয়নি, এবং সুতরাং সেইগুলোকে সেটা ক্যান্সেল করে দেওয়ার একটা অর্ডার হয়। সেটা হয়তো আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জে গেছে। আর এই যে 2012 সালের যে অ্যামেন্ডমেন্ট হয়, যেটা 93 সালের আইনের ভিত্তিতে, সেটা কোর্টে যখন রাজ্যের বক্তব্য ছিল সুপ্রিম কোর্টে এটা পেন্ডিং রয়েছে। এই পেন্ডিং থাকা অবস্থাতে তখন রাজ্য কোর্টের বক্তব্য যে যদি পেন্ডিং থেকে তাহলে তাহলে এখন নতুন করে কেন নোটিফিকেশনটা কি কারণে করা হচ্ছে, সেটার কোনো সদুত্তর কোর্ট দিতে পারেনি, রাজ্য সরকারের আইনজীবী দিতে পারেনি। আর আরেকটা জিনিস, প্রাইমারিলি প্রিভিয়াসলি এখানে 66টা মানে ওবিসি ছিল আর কি, সেটাকে এখানে কমিয়ে 64 করা হয়, এবং তার সঙ্গে আরো নতুন 76টা 76 ওবিসি ক্যাটাগরি এর মধ্যে ঢোকানো হয়, যেটা নট অ্যাজ পার ল। এবং সেই কারণে এই বক্তব্য সমস্ত কিছু শোনার পরে কোর্ট এই এন্টায়ার নোটিফিকেশনটার উপর স্টে দেয়, এবং যার ফলে রাজ্যের বক্তব্য যে আমরা কোনো জায়গায় কোনো অ্যাডমিশন করাতে পারছি না, তার কারণ হচ্ছে এই যে ওবিসি যারা রয়েছে তাদের যদি সার্টিফিকেটটা ওবিসি হিসেবে ঠিক থাকে, তাহলে তাদের যে বেনিফিট তারা পাওয়ার কথা, তাহলে সেই বেনিফিটটা তারা পাবে না। এইরকম একটা অচলাবস্থার মধ্যে রাজ্যের বক্তব্য শোনার পরে কোর্ট তৎসত্ত্বেও কিন্তু কোর্ট বলে যে না, এটা আইন অনুযায়ী হয়নি, কারণ সুপ্রিম কোর্টে যেটা পেন্ডিং রয়েছে সেইটা পেন্ডিং থাকাকালীন আবার যদি সেটার মানে অর্ডারের পর যদি কোনো পরবর্তী পরিস্থিতিতে পরিবর্তিত পরিস্থিতিতে যদি নোটিফিকেশন হতো তাহলে আলাদা কথা, সেটা পেন্ডিং রয়েছে, তৎসত্ত্বেও একটা নতুন করে নোটিফিকেশন। আর আগের যেটা করা হয়েছিল 2012-তে, সেটাকে আর পার্সু না করে আবার নতুন করে, এই সব মিলিয়ে কোর্টের কাছে একটা মনে হয় এটা একটা দ্বন্দ্বের জায়গা, এবং যে কারণে কোর্ট প্রপার রাজ্যের বলছে যে এটা একটা বক্তব্য জায়গা। প্যান্ডোরার বাক্স, উল্লেখ হ্যাঁ, করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী, প্যান্ডোরার বাক্স বলছেন এটাকে। তো সেই কারণে রাজ্যের এই বক্তব্যের জায়গাগুলো শুনে মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয় এইটাই মনে করেছেন যে এই যে নোটিফিকেশনটা যেটা ইস্যু হয়েছে সেটা নট অ্যাজ পার ল, এবং সেই কারণে এটা স্টে করেছে, এবং 31 জুলাই অব্দি এটা স্টে রয়েছে। এর মিন টাইম এটা হিয়ারিং হবে। সুতরাং এখন যেটা মানে রাজ্যের তরফ থেকে যে নোটিফিকেশন চেষ্টা করে, যে ধরুন প্রথম কথা একটা 17% রিজার্ভেশন রেখেছিল ফর রিলিজিয়ান বেসিস, সেটাও আটকে যায়। সব মিলিয়ে রাজ্যের একটা পরিস্থিতি দেখুন, একে চাকরি হারা, তাদের সেই মামলা চলছে,
তারপর প্রাইমারি সেই মামলা চলছে সব জায়গায়। রাজ্যের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে চাকরি ক্ষেত্রে রাজ্য সরকারের যে মানে সু পরামর্শই বলুন, যে সেটা কিন্তু সব জায়গাতেই স্থগিতাদেশ হয়ে যাচ্ছে। তার কারণ সঠিকভাবে নিয়ম পদ্ধতি মেনে এটা করা হচ্ছে না বলে। এবং সেই কারণেই একের পর এক মামলাতে রাজ্যের মুখ পুড়ছে, এবং যারা এই মামলাকারী তাদেরকে কোর্টে আসতে হচ্ছে। এসে তাদের কাছে নোটিফিকেশন গুলোকে দেখালে অটোমেটিক্যালি কোর্টের মনে হচ্ছে যে হ্যাঁ, সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম বা সঠিক সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্স রয়েছে সেইগুলোকে না মেনে যখনই কোনো নোটিফিকেশন বা কোনো কিছু গেজেট নোটিফিকেশন করা হবে, সেই গেজেট নোটিফিকেশনটা যদি ইমপ্রপার হয়, তাহলে অটোমেটিক্যালি কোর্ট সেখানে স্টে করবে। হ্যাঁ, এইখানটাতেই প্রশ্ন। দেখুন, যারা চাকরি প্রার্থী, বিভিন্ন বিষয়ে চাকরি প্রার্থী যারা নতুন ভাবে কলেজে ভর্তি হবেন, আজ থেকে সেই পোর্টালও খোলার কথা। হ্যাঁ, যে স্নাতকে ভর্তির যে পোর্টাল, হ্যাঁ, তো সেই জায়গা থেকে এখানেও তো মানে একটা অচলাবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা। কিভাবে এই অচলাবস্থা কাটবে কি মনে হয়? না, এখন ব্যাপার হচ্ছে যে দেখুন, অচলাবস্থা যদি একটা বেনিয়মকে চলতে দেওয়া হয়, তাহলে তো সেই বেনিয়মটাই কন্টিনিউয়েশন হবে। সুতরাং সেটাকে যদি না আটকানো যায়, সেটা সার্বিক ক্ষেত্রে হয়তো কোনো তার প্রভাব পড়বে, কিন্তু আহ, আপনি যদি টোটাল অ্যাসপেক্টে যদি ভাবেন, তাহলে একটা ইলিগালিটিটাকে যদি রাজ্যের তরফ থেকে সেই ইলিগাল যে অ্যাক্ট, যেটা সেই ইলিগাল অ্যাক্টটাকে অটোমেটিক্যালি কোর্টের পক্ষে তো সেটাকে গ্রহণ করা তো সম্ভব নয় সেটা। সুতরাং সেই ক্ষেত্রে আহ, যে চাকরি যারা আহ, দরখাস্ত করছে, দরখাস্তকারী বা চাকরি পাওয়ার জন্য যারা চেষ্টা করছে, তাদের যদি সেই ওবিসির ক্ষেত্রে যদি সঠিকভাবে তারা যদি ওবিসি হিসেবে না প্রমাণিত হয়, তাহলে তো তারা তার সেই সুবিধে নেওয়ার জন্য যে সুবিধে পাওয়ার কথা সেটা তারা পাবে না। সুতরাং সেখানে একটা অচল অবস্থা তৈরি হবে, এটা হচ্ছে, কিছু করার নেই। সেই সঙ্গে সেই সঙ্গে আমরা আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আহ, রাজ্য সরকার তো বটেই, রাজ্য সরকারের যতগুলো নিয়োগ প্রক্রিয়া, সেক্ষেত্রেও তো একটা অচলাবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা, বিশেষ করে যারা এই ওবিসি সম্প্রদায়ের, হ্যাঁ, যারা সার্টিফিকেট পেয়েছে স্থগিতাদেশ, হ্যাঁ, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে ধরুন কেন্দ্রীয় সরকারের যদি কোনো বিজ্ঞপ্তি বেরোয়, সে রেল হোক বা যে কোনো বিষয় মানে পদে কেন্দ্রীয় সরকারের যদি কোনো নিয়োগ প্রক্রিয়া হয়, সেক্ষেত্রেও তো এইটা একটা সমস্যার সম্মুখীন হবে চাকরি প্রার্থীরা। অবশ্যই। কারণ আপনার যে বেসিক যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের মধ্যেই যদি কোনো গলদ থেকে থাকে, তাহলে তো সেটার আপনি কোনো সুবিধে পাবেন না। কারণটা হচ্ছে, আপনি যদি ওবিসি হিসেবে থাকেন, এখন যদি সেই সার্টিফিকেটটা নিয়ে প্রশ্ন থেকে থাকে, কোর্ট যদি সেটাকে স্থগিত করে দিয়ে থাকে, তাহলে তার কোনো সুবিধে তো আপনি পাওয়ার কথা নয়, খুব স্বাভাবিক। এবং সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো বলে সরকারি বলুন বেসরকারি বলুন, সব জায়গায় যেখানে আপনি ওবিসি হিসেবে ডিক্লেয়ার করছেন, অথচ যদি সেটা আপনি ওবিসি ক্যাটাগরির মধ্যেই না আসেন, তাহলে তো স্বাভাবিকভাবেই সেখানে সেটা আপনার ইন্টিগ্রিটি নিয়ে একটা প্রশ্ন এসে যাবে, বেদার আপনি সেই ক্যাটাগরির কি ক্যাটাগরি অর্থাৎ নয়। অর্থাৎ তার মানে দেখা যাচ্ছে যে এই যে ওবিসি বিজ্ঞপ্তি আপাতত স্থগিত হওয়ার ফলে, মানে এই যে পুরো বিষয়টা, মানে যখন জানা যাচ্ছে যে একদিকে 1993 সালের আইন সংশোধন হচ্ছে, 2012 সালে তার কিছুটা অংশ, আবার 1993 সালের আইন অনুযায়ী কিছুটা, এই যে করে পুরো জিনিসটাকে, যে যে কোনো সাধারণ মানুষ যদি একটু দেখেন, তাদের পক্ষে তারাও কিন্তু এই বিষয়ে অবহিত যে এইটা নিয়ে কিন্তু মামলা হতে পারে, বা এইটা কিন্তু কোথাও গিয়ে আটকে যেতে পারে। এবং এটাই তাহলে কি সরকারের উদ্দেশ্য, যে যে কোনো বিষয়টাকে গুলিয়ে দেওয়া হোক, যাতে সরকারের এখন ভাড়ারের যা অবস্থা, সেখানে যাতে সবকিছু আমি তো করার চেষ্টা করেছি, আমি তো করেছি, কিন্তু সরকার বলছে আমি করেছি, বা মুখ্যমন্ত্রী বলবেন আমি চেষ্টা করেছি, সাধারণ মানুষকে বোঝানো যে আমি তো করেছি, বা যাদের যে সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে 140টি যে জনজাতি বা জনগোষ্ঠী যাদের, তাদেরকে বোঝানো হলো যে আমি তো করে দিলাম, কিন্তু কোর্টে তো মামলা, আদালতে মামলা হচ্ছে, বিরোধীরা মামলা করছে, বিরোধীদের উপর দোষ চাপিয়ে এই যে বেরিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, সবকিছুর ক্ষেত্রে সে এসএসসি চাকরি থেকে শুরু করে সবকিছু বিষয়ে যে একটা অচলাবস্থা তৈরি সৃষ্টি করা, এইটার থেকে কিভাবে
পরিত্রাণ পাবে বাংলার মানুষ, এখন নজর সেদিকেই থাকবে। আইনের উপরেই সবকিছুকে ভরসা করতে হচ্ছে। একটা সরকার রয়েছে, কিন্তু সেই সরকারের যে কোনো সিদ্ধান্তই চলে যাচ্ছে আদালতে। সেই আদালতে তার আইনের মাধ্যমে বা আদালতের সিদ্ধান্তের উপরে ঠিক হচ্ছে যে কি হবে কি হবে না, মানুষ কি পাবে কি পাবে না। তা এই যদি অচলাবস্থা তৈরি হয়, তাহলে সরকারের ভূমিকাটা ঠিক কি? এই সরকার কি আদৌ মানুষের সরকার? প্রশ্ন কিন্তু সেখানেই। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবার ভালো থাকবেন, নমস্কার।